তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দেশ ত্যাগ করেছেন। উপদেষ্টা বিশেষ সহকারী অর্থাৎ ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি দেশ ছেড়ে ভাইগা চলে গেলেন। দেশ ছেড়ে পালালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং বিভিন্ন সূত্র, বিভিন্ন গণমাধ্যম এই তথ্য যখন কিছুক্ষণ আগে নিশ্চিত করা শুরু করেছে, তখন জানা যাচ্ছে তিনি নেদারল্যান্ডসের নাগরিক এবং নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম করেছেন। এনসিপি এখন ন্যূনতম কারো কোনো এই ইউনূস সরকার বিদায় নেওয়ার পর আর কারোর কোনো সহযোগিতা পাবে না। আমি যে সফল, এটা তো সবাই তো বলে আমি বিফল, তো আপনি বললে তো এটা একটু প্রচার করতে হবে। না আপনি সফল, তো আমরা তো সবাই বলছি আপনি সফল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি কি মনে করেন আপনি সফল কিনা? আপনারা যদি বলেন, এটা তো মানুষের মুখে, যে আপনারা বলেন সফল তো সফল, আর আপনারা যদি বলেন বিফল তো বিফল। আমরা কিন্তু বলছিলাম যে এই ইউনূস বাহিনীর কেউ যেন পালাতে না পারে, দেশ ছেড়ে কেউ যেন পালাতে না পারে। আমরা কিন্তু বেশ কয়েকটা ভিডিও আপলোডও করেছি এই বিষয় নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দুঃখের বিষয় হলো এই কথাগুলো বলতে বলতেই ইউনূস বাহিনী খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনি কিন্তু গভীর রাতে পালিয়ে গেছেন। অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেন নেই। তো যাই হোক, এই বিষয় নিয়ে নেট দুনিয়া কিন্তু ইতিমধ্যেই তোলপাড় হয়ে গেছে। চলেন এ বিষয় নিয়ে মুখ ফসকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বলছেন আমরা একটু বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং এই ইউনূস বাহিনীকে আটকাতে কি করা উচিত এখন সেটা লিখবেন। কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছে, এমনকি নির্বাচনের ঠিক পরপরই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে বা চলে যাবে। এখন সরকার গঠন তো হইল না, এই সরকারটা তো এখন স্টেবল, তাই না? এখন তারা এক্সিস্ট করে। সরকার গঠন হবে, শপথ হবে, তারপরে এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট, যাদের মনে ভয় নাই, দুর্নীতি করে নাই, চিটিং করে নাই, বাটপাড়ি করে নাই, স্বজনপ্রীতি করে নাই, তারা সুন্দরভাবে 18 মাস ভালো হোক খারাপ হোক যতটুকু তারা দায়িত্ব পালন করেছিল, তারা সুন্দরভাবে বাংলাদেশ থেকে বিদায় নিবে। কিন্তু ঘটা শুরু হয়েছে ভিন্ন ঘটনা। অর্থাৎ তৎকালীন সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ তিনি যে বক্তব্যগুলো দিয়েছিলেন, সেটার প্রথম জায়গাতে আমরা যার নাম পাইলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অর্থাৎ ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি দেশ ছেড়ে ভাইগা চলে গেলেন নীরবে। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সেক্টর তিনি আসলে হোল্ড করেছিলেন। এখন সূত্র বলছে সকাল 10টার দিকে, আজকে শনিবার সকাল 10টার দিকে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ফেলেছেন। আপনার বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে তিনি এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইট EK583 এই বিমানযোগে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আপনার রওনা হয়েছেন। তার সফরের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, জানিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কেন নীরবে দেশ ছেড়ে চলে গেলেন, কেন এটার কাজ সম্পর্কে কোনো ব্যাখ্যা বা তথ্য আমাদের কাছে আসলো না। দর্শক, ফয়েজ আহমেদ নেদারল্যান্ডসের নাগরিক এবং বর্তমানে তিনি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিঙ্গুতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসাবে কর্মরত রয়েছেন। ওই যে অভিযোগ ছিল যে এই অন্তর্বর্তী সরকারটাই যারা চালাইছে, তারা বিদেশি নাগরিকদের দিয়া এই রাষ্ট্রের মেরামত করতে চাইছে, সংস্কার করতে চাইছে। অধ্যাপক আলীরাজ থেকে শুরু করে ভাই যারা বিদেশে থাকে, দেশেই থাকে না, এই দেশে সংস্কার করতে গেলে তারা আসলে কি করবে? ধরেন বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে উদাহরণ দিলে বুঝবেন, দেখবেন যে এখানে শিক্ষকদের সন্তানরা স্কুলে পড়ে না, ম্যানেজমেন্ট কমিটি যেটা থাকে তাদের বাচ্চারা এই স্কুলে পড়ে না, এজ এ রেজাল্ট স্কুলের পড়া ভালো না, বাথরুমগুলোতে যাওয়া যায় না, পরিবেশ খুবই নোংরা। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের বাচ্চা পড়ায় যেখানে ফার্স্ট ক্লাস পড়াশোনা হয়। অর্থাৎ আমি নিজে যে এই কাজটাতে সুবিধা ভুগি না বা আমার পরিবার সুবিধা ভুগি না, সেই কাজে আমার ইমানদারি থাকবে শতভাগ, এটা আশা করবো আমি। তো আমরা 2025 সালে আমরা যখন দেখলাম যে নাহিদ ইসলাম এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলেন, এরপর মন্ত্রণালয় খালি থাকায় 5ই মার্চ ফয়েজ আহমেদকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়। তো তিনি আকস্মিক দেশ ত্যাগ করার পরে মানুষের মধ্যে সন্দেহ হয়েছে যে ধান্দাটা আসলে কি করছে। দেখেন, তিনি হয়তো কোনো দুর্নীতি করেনি, কিন্তু এভাবে ইলেকশনের একদিন পরে দেশ ছেড়ে তিনি পালাই গেলেন। কোথায় গেলেন, কেন গেলেন, কোনো তথ্য নাই রাষ্ট্রের কাছে। ওই যে বলা হইতো যে আমাদের কি বলে যে বাণিজ্য সচিব যিনি আছেন, বাণিজ্য কেবল উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু একটা বলছিলেন বশির সাহেব যে 21 লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছে। এই টোটাল টাকা কি রাষ্ট্রের কল্যাণে গেছে, নাকি আসলে এরকম কোনো উপদেষ্টাদের পকেটে আছে যে ডরে ভয়ে আগে থেকে লাল পাসপোর্ট জমা দিয়া ওই কূটনৈতিক পাসপোর্ট ফেলাইয়া দেশ
দর্শক, নতুন সরকার না আসতেই দেশ ছেড়ে পালালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং বিভিন্ন সূত্র, বিভিন্ন গণমাধ্যম এই তথ্য যখন কিছুক্ষণ আগে নিশ্চিত করা শুরু করেছে, তখন জানা যাচ্ছে তিনি নেদারল্যান্ডসের নাগরিক এবং নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম করেছেন। বিমানবন্দরে প্রথমে তাকে আটকে দেওয়া হয়েছিল, কারণ তার বিদেশ গমনের গভর্নমেন্ট অর্ডার ছিল না। পরবর্তীতে তিনি তার প্রভাব খাটিয়ে দ্রুত গভর্নমেন্ট অর্ডার তৈরি করিয়ে তারপরে সেটার সফট কপি বিমানবন্দর কর্তৃপক্ষকে দেখিয়েছেন। দেখিয়ে কোনো মতে ইমিগ্রেশন পার হয়ে তিনি সকাল 9:55 একটি ফ্লাইটে, এমিরেটসের একটা ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন পর্যায়ের লোকদের জন্য এটা খুবই একটা বাজে উদাহরণ তৈরি হলো যে সরকারের মেয়াদ শেষের আগেই নানা ধরনের আতঙ্কের কারণে তারা দেশ ছাড়তে শুরু করলেন। এরই মাঝে আজকে আমরা দেখেছি আরেকজন ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ, তিনি বিদায় নিয়েছেন সংবাদ সম্মেলন করে এবং ক্ষমা চেয়েছেন। তিনিও হয়তো আজকালের মধ্যেই আবার দেশ ছাড়বেন, তারও ওই যুক্তরাষ্ট্রের পাসপোর্টই রয়েছে, তিনিও বিদেশি নাগরিক। এই সরকারে অনেক বিদেশি নাগরিক রয়েছে এবং এই সরকার যে সকল ব্যক্তিদের সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে লাগিয়েছেন তাদের মধ্যেও বেশিরভাগই বিদেশি নাগরিক। এই অভিযোগ অনেক দিন থেকেই চলছিল। চলুন গণমাধ্যম কি বলছে, ফয়েজ আহমেদ তৈয়ব কেন দেশ ছাড়লেন, কেন তড়িঘড়ি করে দায়িত্ব শেষ হওয়ার আগেই তাকে দেশ ছাড়তে হলো, যার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে গত 1 বছরের দায়িত্ব পালনের সময়। এখন সেগুলোর কি হবে, তাকে আর ধরা যাবে কিনা, ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন কিনা, এই আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদার ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে নানা কেলেঙ্কারি করেছেন এবং তার বিরুদ্ধে প্রচুর শত কোটি টাকার দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠেছে। নগদকে কেন্দ্র করে, ডাক বিভাগকে কেন্দ্র করে, আইসিটিকে কেন্দ্র করে, মোবাইল যে অপারেটর কোম্পানি টেলিটক তাকে কেন্দ্র করে, সব কিছুকে কেন্দ্র করেই তার নামে ভয়াবহ অভিযোগ রয়েছে দুর্নীতির। কিন্তু সেগুলো নিয়ে যখন সোচ্চার হওয়ার সময় এসেছে, দায়িত্ব শেষ হতে চলেছে, তার ঠিক সেই সময়ে কোনো ধরনের সুযোগ কাউকে না দিয়ে তিনি দেশ ছেড়ে পালালেন। গণমাধ্যমগুলো নিশ্চিত করছে কিভাবে, দেখুন। কালবেলা এভাবে বলছে, কালবেলা শিরোনামটা দেখুন, সেখানে বলছে নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছাড়লেন ফয়েজ তৈয়ব। রূপালী বাংলাদেশ তারা বলছে দেশ ছেড়েছেন ফয়েজ তৈয়ব। বার্তা 24 তারা বলছে দেশ ছেড়েছেন ফয়েজ তৈয়ব। এছাড়া আমরা যুগান্তরের ফটোকার্ডটা দেখুন, সেখানে বলছে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। এই তথ্যগুলো যখন দেখছি, তখন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ের শায়ের, তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও যখন করছি তার 30 মিনিট আগে ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন এটা। তার ফেসবুক পোস্টটা দেখে নিন, সেখানে বলছেন যে নানা গুঞ্জন আর গুজবকে সত্যে পরিণত করে নেদারল্যান্ডসে চলে গেলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। এই তথ্যটা তিনি নিশ্চিত করছেন। চলুন এবার যাওয়া যাক কিভাবে তিনি দেশ ছাড়লেন সেই তথ্য যেটা গণমাধ্যম নিশ্চিত করছে। সকাল 9:55 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK583 এর যাত্রী হয়ে বাংলাদেশ ছেড়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের উচ্চ ও ঘনিষ্ঠ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে ফয়েজ তৈয়বেরই প্রথম দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনা ঘটল। ফয়েজ তৈয়ব আজকে সকাল 9:55 দুবাইগামী এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন বলে বিমানবন্দরের যাত্রী আসা যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে। তার চূড়ান্ত গন্তব্যস্থল নেদারল্যান্ডস। তিনি নেদারল্যান্ডসের নাগরিক, নেদারল্যান্ডসে যাচ্ছেন। এবং তারপরে যেটা বলা হচ্ছে, বাংলাদেশ ত্যাগের সময় ফয়েজ তার নেদারল্যান্ডসের পাসপোর্ট MMF001DH5 এই পাসপোর্টটি ব্যবহার করেছেন। পাসপোর্ট নাম্বার সহ পত্রিকায় প্রকাশ হয়ে গেছে। পুলিশের বিশেষ শাখার এসবি একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দেশ ত্যাগের সময় ফয়েজ তৈয়বের কাছে তার কূটনৈতিক পাসপোর্ট এবং ব্যক্তিগত পাসপোর্ট দুটাই ছিল। অর্থাৎ তিনি কূটনৈতিক পাসপোর্ট জমা না দিয়ে চলে যাচ্ছেন পাসপোর্ট নিয়ে। তবে ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করলে দায়িত্বরত পুলিশ ফয়েজের কাছে বিদেশ গমনে সরকারি আদেশ তথা জিও দেখতে চান, গভর্নমেন্ট অর্ডার দেখতে চান। তবে এ সময় ফয়েজ তৈয়বের কাছে জিও ছিল না, তার কোনো গভর্নমেন্ট অর্ডার ছিল না দেশ ত্যাগের। ওই সূত্র আরও জানায়, পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করে জিও জারি করান ফয়েজ তৈয়ব। অর্থাৎ ক্ষমতার ব্যবহার করে তিনি গভর্নমেন্ট অর্ডার তৈরি করান। সেই আদেশের সফট কপি ইমিগ্রেশন পুলিশের কাছে দেখিয়ে ইমিগ্রেশন পার করেন ফয়েজ। তবে করা হচ্ছে যে এই যে এই নির্বাচনে বিএনপি কি করলো, জামাত কি করলো, এনসিপি কি করলো। মোটা দাগে মনে হচ্ছে যে বিএনপি তো অবিস্মরণীয় ফলাফল করছে, তারপরেও তাদের আক্ষেপ থাকবে। কয়েকটা অঞ্চলে তাদের, বিশেষ করে যশোরের জন্য আক্ষেপ থাকবে, উত্তরাঞ্চলে রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এইসব অঞ্চল দিয়ে তারা ভালো করতে পারেনি। ঢাকাতেও একটু টলমল অবস্থা। এই আক্ষেপ সত্ত্বেও বেশ কিছু জায়গা থেকে অস্বাভাবিক রকম তাদের ভালো ফলাফল আসছে, তার জন্য তাদের একটা তৃপ্তি থাকবে।
জামাতের তো অকল্পনীয় 18 থেকে 68টা, অতিরিক্ত থাকার কথা না। তারপরেও তারা এমন ভাব দেখাচ্ছে যে ক্ষমতায় তো তাদেরই যাওয়া উচিত ছিল, কিন্তু ভোটটাও সুষ্ঠু ছিল, কিন্তু ফলাফলটা সুষ্ঠু ছিল না। ভোট সুষ্ঠু হয়েছে, ফলাফল সুষ্ঠু হয়েছে হয়নি। যা কিছু বলার পরে তারপরে বলছে যে নির্বাচনে জিততেই হবে এমন গ্যারান্টি দিয়ে কখনো ভোট হয় না। যাই হোক, কিন্তু এনসিপির কি হবে? আপাতত মনে হচ্ছে যে এনসিপি 6টা আসন পাইছে, যেখানে 1-2টা আসন কল্পনা করা ছিল, সেখানে 6টা। কি হবে আলোচনাটা সেখানে। এনসিপি ভীষণ রকম বেকায়দায় পড়বে। এনসিপি এখন ন্যূনতম কারোর কোনো, এই ইউনিট সরকার বিদায় নেওয়ার পর আর কারোর কোনো সহযোগিতা পাবে না আমার ধারণা। আজকে যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোন করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, তারেক রহমানকে, শফিকুর রহমানকে এবং নাহিদ ইসলামকে। এই ফোন করা লোক আর এই 17-18 তারিখের পর থেকে থাকবে না কেউ। জামাত কৌশলী রাজনৈতিক দল। জামাত যতটুক অ্যাগ্রেসিভলি বিএনপির বিরুদ্ধে প্রচার প্রচারণা চালিয়েছিল, যেভাবে একেবারে কলিজায় কামড় দেওয়ার মতন আচরণ করেছিল, সেখান থেকে তারা ইউটার্ন করে খুব দ্রুত। এনসিপি সম্ভবত পারবে না। এনসিপি জামাত স্টাইলে গেলে আস্তে আস্তে জামাতের মধ্যে বিলীন হয়ে যাবে, নিজস্ব রাজনীতি থাকবে না। এমনিতেও জামাত জোটের কারণে তাদের যে উজ্জ্বল গ্লামার, সেটা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে। এই সংসদীয় রাজনীতিতে যে আরো হবে, 1-2জন খুব ভালো বক্তব্য রাখবে, যেমন হাসনাত আব্দুল্লাহ হিরো হয়ে যাবে, ভালো বক্তব্য রাখবে। আরো 1-2জন চটাং কথাবার্তা বলে মাঠ গরম করবে। যদি মোটা দাগের কোনো ব্যর্থতা না হয় বিএনপির, তাহলে সেটাও আর খুব একটা কাজে আসবে না। রাজনৈতিক অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। জামাতের কাছ থেকে প্রত্যাশিত সাপোর্ট পাবে না। সেটা ওই তুষার সরোয়ারের আহাজারির থেকে বোঝা গেছে। নরসিংদী না মুন্সিগঞ্জ কোন আসন থেকে আসছে, সেখানে সবচেয়ে অসহযোগিতা পাইছে জামাতের। এই নির্বাচনের পর জামাত কতখানি চিনবে এনসিপিকে আমার সন্দেহ আছে। এনসিপি বিএনপির কাছ থেকে তো পাবেই না কোনো। উল্টা যেটা হবে, আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হবে এবং প্রথম মাইটটা এনসিপিকে দিয়ে শুরু হবে। ইতিমধ্যে হয়তো কিছু তার আলামত পাচ্ছে, এই জন্য তারা শঙ্কিত, সবচেয়ে ভীত সন্ত্রস্ত। 6টা আসন পেয়েও তাদের মুখে হাসি নেই, কারণ তারা বিপদ দেখতেছে। সরকারি প্রোটোকল আর পাবে না, আগে যেটা পাইছে। এখন কোনো রকমে ওই এমপি যে কয়জন আছে, সেই কয়জন হয়তো এ পাবে। সার্জি সালামের কি হবে, নাসিরুদ্দিন পাটোয়ারির কি হবে, আরো অন্যান্য নেতা আছে, তাদের কি হবে, এটা এখন না বললেও একটা ধারণা করা যায় যে এই নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেকায়দায় পড়লো এনসিপি। কারণ তরুণদের মধ্যে তাদের আর গ্রহণযোগ্যতা থাকলো না। তরুণদের থেকে তারা আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন চূড়ান্ত যে যত কথাই বলেন না কেন, এই ইউনূস বাহিনীর উপদেষ্টা যারা আছে তারা কিন্তু সেফ এক্সিট খুঁজছে। সেফ এক্সিট কিন্তু খুঁজছে। মুখে তারা যত কথাই বলুক না কেন যে আমরা কেন পালাবো, কি হয়েছে না হয়েছে, আপনারা জানেন যে তারা কিন্তু লাল পাসপোর্ট জমা দিয়েছে অনেক আগেই। সো এই যে একজন পালিয়ে গেছে, তারপরে 2জন 3জন 4জন পালিয়ে যাবে, তারপরে কিন্তু দেখবেন কেউ নেই, সবাই উধাও হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু রাষ্ট্রপতি ইস্যু নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাকে নিয়ে আলোচনা করা হচ্ছে যে কি হবেন রাষ্ট্রপতি, বিএনপি কাকে রাষ্ট্রপতি করবেন। সো আপনাদের কাছে ভিডিও শেষে একটা মূল্যবান মন্তব্য চাইব, রাষ্ট্রপতি হিসাবে কাকে নিয়োগ দিতে পারে বিএনপি, কি মনে হয় আপনাদের?